এবার পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পেছনে ফিরে গেল দুটি মার্কিন জাহাজ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে শত্রুকে বিপর্যয়কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী, হুঁশিয়ারি জেনারেল হায়দারির। এবার 90,000 সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় ন্যাটো। এদিকে নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, এবার সন্ত্রাস বিরোধী লড়াই চলবে, ইরান রাশিয়ার যৌথ ঘোষণা। ইসরায়েলকে বিচ্ছিন্ন করলে আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব, বললেন ইরান। এবার মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল কাতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পাহারা সত্ত্বেও হুতিদের ভয়ে পেছনে ফিরে গেল দুইটি মার্কিন জাহাজ। যুদ্ধ জাহাজের পাহারা থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী থেকে পেছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ দুটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পেছনে ফিরে যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়োরস্কো, যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে পণ্য পরিবহন করে থাকে। এ ব্যাপারে মায়োরস্কো এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, সেটি বেশ কয়েকটি বস্তু প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহারায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে। সূত্র রয়টার্স ও দ্য গার্ডিয়ানের। এদিকে শত্রুকে বিপর্যয়কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী, হুঁশিয়ারি জেনারেল হায়দারির। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুর যে কোনো হুমকির বিপর্যয়কর জবাব দিতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি ইরানের খুজিস্তান প্রদেশে একদল জুনিয়র কমান্ডারের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল হায়দারি বলেন, ইরানের সেনাবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা ধারণ করে রয়েছে, কাজেই দ্বিধাহীন চিত্তে শত্রুর যে কোনো হুমকির বিপর্যয়কর জবাব দেওয়া হবে। তিনি বলেন, সারা দেশে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রু বিন্দু মাত্র ভুল করা মাত্র তাকে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটগুলি পূর্ণ মাত্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানান এই সিনিয়র সেনা কমান্ডার। অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ অপরাধযোগ্য এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য যখন উত্তেজনাকর অবস্থায় রয়েছে, তখন এ হুমকি দিলেন ইরানের স্থলবাহিনীর কমান্ডার। ইরানের সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক নানা সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত হয়েছে। এর ফলে সামরিক সক্ষমতার দিক দিয়ে এদেশের সেনাবাহিনী নজিরবিহীন অবস্থায় অবস্থান করছে। ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বলে এসেছেন, আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত যে কোনো অস্ত্র উৎপাদন করতে তেহরান দ্বিধা করবে না। সূত্র পার্স টুডে। এবার 90,000 সেনা নিয়ে বিশাল সামরিক মহড়ায় ন্যাটো। 90,000 সেনা সদস্য নিয়ে সিনাই যুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 শীর্ষক এ মহড়া শুরু হয়। আটলান্টিক পার হয়ে ইউরোপে জোটের অঞ্চলে ট্রানজিটের জন্য ওয়াশিংটন থেকে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। খবর রয়টার্সের। ন্যাটো জানিয়েছে, কয়েক মাস ব্যাপী দীর্ঘ এ মহড়ায় 90,000 সেনা অংশ নেবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাভলি বলেছেন, ন্যাটো উত্তর আমেরিকা থেকে সেনাদের ট্রান্স আটলান্টিক মুভমেন্টের মধ্য দিয়ে ইউরো আটলান্টিক অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করবে। তিনি বলেন, এই মহড়া আমাদের ঐক্য, শক্তি, মূল্যবোধ এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য
সংকল্পের একটি সুস্পষ্ট প্রদর্শনী হবে। মূলত রাশিয়া যদি কখনো আক্রমণ করে তাহলে 31টি জাতির জোট কিভাবে তার জবাব দেবে, সেজন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ছোট ছোট ব্যক্তিগত মহড়ার একটি সিরিজের সমন্বয়ে মহড়াটি পরিচালনা করা হবে। উত্তর আমেরিকা থেকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি ন্যাটোর পূর্ব প্রান্ত পর্যন্ত মহড়া চালানো হবে। এতে প্রায় 50টি নৌযান, 80টি বিমান এবং 1000-এর বেশি যুদ্ধযান অংশ নেবে। এদিকে নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অব্যাহত সামরিক সক্ষমতা সম্প্রসারণের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক খবরে বলা হয়, পুলোয়াসাল 3-3 নামের ক্ষেপণাস্ত্রটি এখনো পুরোপুরি তৈরির কাজ শেষ হয়নি। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে। কেসিএন এর খবরে অবশ্য কতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষায় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি। সুতরাং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই। দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অব স্টাফ বুধবার বলেছেন, তারা উত্তর কোরিয়ায় পশ্চিম উপকূল থেকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছেন। জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়টি তারা বিশ্লেষণ করছেন। 19 জানুয়ারি পানির নিচে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ড্রোন ও কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর নতুন করে নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সন্ত্রাস বিরোধী লড়াই চলবে, ইরান রাশিয়ার যৌথ ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সন্ত্রাসবাদ বিরোধী লড়াই সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে দুই দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। গত 3রা জানুয়ারি ইরানের কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়, যাতে 95 জন ইরানি নাগরিক শহীদ হন। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। একই সঙ্গে তিনি ইরান সরকার ও দেশের জনগণের প্রতি গভীর সান্ত্বনা ও সমবেদনা জানান। বৈঠকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। তিনি বলেন, এই চুক্তি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার বিষয়ে দিক নির্দেশনা পরিষ্কার করবে। বৈঠকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সূত্র পার্স টুডে। এবার ইসরায়েলকে বিচ্ছিন্ন করলে আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব, দাবি ইরানের। ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে যে জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গাজা যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে বলেও উল্লেখ করেন রাইসি। এদিকে গাজায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 75 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জাতিসংঘের ওই স্থাপনায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছিল। শহরের পশ্চিম উপকণ্ঠে লড়াইয়ের সময় 2টি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয় এবং খান ইউনিসে অবস্থিত সংস্থাটির ট্রেনিং সেন্টারে আঘাত হানে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধের মৌলিক নীতি চরমভাবে লঙ্ঘন করা হয়েছে, তবে এখনো জানা যায়নি যে কারা ওই হামলা চালিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান তুরস্ক ও ইরানের। আঙ্কারায় তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থিতিশীলতার লক্ষ্যে পদক্ষেপের ডাক দিলেন। এদিকে ওয়াশিংটনে বাইডেন প্রশাসন তুরস্ককে যুদ্ধ বিমান সরবরাহের উদ্যোগ নিচ্ছে। ন্যাটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও রাশিয়া ও ইরানের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখাতে পারে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেও পিছপা হওয়ায় না দেশটি।
অনেক তাল বাহানার পর অবশেষে ন্যাটোয় সুইডেনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অনুমোদন করেছে আঙ্কারা। আবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বে তুরস্কের এমন অভিনব প্রভাব প্রতিপত্তির পরিচয় পাওয়া গেল। এদিন তিনি রাজধানী আঙ্কারায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান। একই দিনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে F-16 যুদ্ধ বিমান বিক্রির লক্ষ্যে কংগ্রেসের অনুমোদন চেয়ে চিঠি লিখেছেন। এরদোগান ও রাইসি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে পরিস্থিতির আরো অবনতি এড়াতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তুরস্ক অবিলম্বে অস্ত্রবিরতির দাবি জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রতিও সে দেশের পূর্ণ সমর্থন রয়েছে। আবারও ইসরায়েল হামাস যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল কাতার। কাতার তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের নিকট পাঠিয়েছে। বুধবার মধ্যস্থতাকারীদের সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ সংবাদ সংস্থার এক রিপোর্টে একথা জানিয়েছে। প্রস্তাবে গাজা উপত্যকায় আটক সব জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। পরিবর্তে ইসরায়েল বেশ কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। নথিতে আরো বলা হয়েছে, এতে গাজায় যে মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ রয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের ঘোষিত সংকল্পের কারণে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। জেরুজালেমের আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে হামাস গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে পুরো গাজা ধ্বংস স্তূপে পরিণত হয়। ইসরায়েল 23 লাখ ফিলিস্তিনের বসবাসের গাজা ছিটমহলে অবরুদ্ধ আরোপ করে এবং গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ায় কিছু অংশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে। ইসরায়েলি হামলায় গাজায় 25,000-এর বেশি লোক মারা গেছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র ব্লুমবার্গ।